আমি যখন স্কুলে পড়াতাম তখন ক্লাসে ঢুকেই আমার ছাত্রদের বলতাম যে আজকে একটি মহান দিন। সেই দিনটার ইতিহাসে বা আমাদের ঐতিহ্যে সংস্কৃতিতে কোনো তাৎপর্য যদি থাকে তাহলে তো সবাই জানেই যে কেন মহান। যদি দিনটির মহান হবার কারণ আমার ছাত্রদের কাছে অজানা বলে মনে হতো তখন তারা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করত যে স্যার আজকের দিনটি মহান কেন? তখন আমি তাদের বলতাম পৃথিবীর প্রত্যেকটা দিনই হলো মহান দিন। কোনো না কোনো শুভ ঘটনা এই দিনে ঘটেনি, হতেই পারে না। আমরা তো আর সমস্ত সমাজের ইতিহাস জানি না। কোন দেশে কোন সাংস্কৃতিক বা সামাজিক একটা শুভ কাজ এই দিনটিতে সম্পন্ন হয়েছে তা কে বলতে পারে, কিন্তু হয়েছে নির্ঘাত। অথবা কোনো ভালো মানুষ জন্মেছেন নিশ্চয়ই, তাহলে মহান দিন হবে না কেন? অতএব সেই কথার সূত্র ধরেই আজকের এই মহান দিন, যা আসলেই মহান, মানে যারা শুক্রবারে শুনছ এই অনুষ্ঠান তারা জানো যে কেন দিনটি মহান। আমার কাছেও এই দিনটার একটা মোটামুটি ভালোই গুরুত্ব আছে, সে কথায় আসবো। তার আগে ফর্মালি শুরু করে দিই। রূপম অন দ্য রক্স প্রেজেন্টেড বাই কংক্রিট ও উনো সিমেন্ট এই অনুষ্ঠানের আরেকটা নতুন পর্ব সবাইকে স্বাগত জানাই। আজ 21শে ফেব্রুয়ারি, দিনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের কাছে এটা আরও বড় সম্মানের ব্যাপার যে বাংলা ভাষার সঙ্গে জড়িত একটি আন্দোলন, ভাষা আন্দোলন, সেই আন্দোলনের সূত্রেই আন্তর্জাতিক মাতৃভাষার এই স্বীকৃতি পেয়েছে এই দিনটি। একজন বাঙালি হিসেবে তো প্রচণ্ড গর্ব হয়, অহংকার হয়। এবং আমি শেষবার যেবার বাংলাদেশ গেছিলাম ঢাকাতে একটা মিউজিয়ামে গেছিলাম, বোধহয় জাতীয় জাদুঘর বা এই জাতীয় নাম ছিল। আমি সেখানে গিয়ে এই ভাষা আন্দোলনের যারা শহীদ, অর্থাৎ যেসব বাঙালিরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাদের ব্যবহৃত জামা, তাদের জামায় বুলেটের দাগ, তাদের আন্দোলনের নানা দিকচিহ্ন, সে সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরকম অনেক জিনিস আমি নিজের চোখে দেখেছি এবং দেখে ইতিহাসের কথা ভেবে রোমাঞ্চিত হয়েছি মনে মনে। আমার আরেকটা যোগ, যেটার কথা একটু আগে বলছিলাম, যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমার জীবনেও ঘটে গেছিল, সেটা আর কিছুই নয়, একটা নতুন গান তৈরি করেছিলাম আমি এই দিনে গাইবার জন্য। কিংবদন্তি গণসঙ্গীত শিল্পী শ্রী অজিত পাণ্ডে একবার বাংলা একাডেমিতে একটি অনুষ্ঠান হচ্ছিল এই ভাষা দিবস উপলক্ষে, সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি তখন খুবই তরুণ, গিটার বাজিয়ে নিজের গান নিজে লিখে সুর করে গেয়ে বেড়াই। অজিত কাকু বললেন যে রূপম তুমি চলে এসো, ভাষা দিবসের অনুষ্ঠানে তোমাকে গাইতে হবে। তা আমি ভাবলাম যে আমি যা যা ফেস করছি বাংলা ভাষায় গান লিখে, আমি যা দেখতে পাচ্ছি চারিদিকে, তাই লিখি। তেমনই লিখেছিলাম। গানটার নাম হলো বন্দিনী বাংলা ভাষা। এই গানটাই গেয়েছিলাম ভাষা দিবসের সেই সেমিনারে বাংলা একাডেমিতে একটা 12 তারের অ্যাকোস্টিক গিটার বাজিয়ে। ভাবছি সেই গানটা আজকে গেয়ে শোনাবো সবাইকে। আমার কাছে 12 তারের গিটার তো এখন নেই, 6 তারের গিটার আছে, সেটা বাজিয়েই শোনাতে পারি। সৌভিক, গানটা কি তুই জানিস? শুধু আমি কেন, গানটা তো সবাই জানে। হ্যাঁ, সবাই জানে বলছিস, বিশেষ করে যারা আমার একক দেখেছে, মানে যেখানে আমি একা গিটার বাজিয়ে হয়তো একটু অজানা আমার লেখা সুর করা গান সেগুলোই বেশি করে গাই, বা ধর ইউটিউবে গিয়ে এই গানটা সার্চ করে দেখেছে, তারা জানতে পারে। আগ্রহী শ্রোতারাই জানে, কারণ গানটা তো অফিসিয়ালি রিলিজ করা হয়নি এখনো। ঠিক আছে, খুব ভালো হলো তুই জানিস। তাহলে সৌভিক, আমি একা কেন গাইব, তুইও সঙ্গে গা, একটু হারমোনি টারমোনি করে দিতে পারবি। আচ্ছা বেশ, ঠিক আছে। বাংলায় শুনছি একটা গান, বলছি এটা বাংলা গান নয়। বাংলাকে চিনতে অস্বীকার, এটা কি তার অপমান নয়?
আমি নিজে বদলে যাচ্ছি রোজ, পৃথিবীটাও থেমে নেই। জমে থাকা ঐতিহ্যগুলো গোবেচারা ভাষার জন্যে, প্রহরায় নিবেদিত প্রাণ কিছু ইন্টেলেকচুয়াল ভাষাকে পুজোর ছলনায় গড়ে তোলে শক্ত দেয়াল। ভাষা যেন কখনো না হয় যোগাযোগে প্রতিবন্ধক, মাঝে মাঝে কথার বদলে সুরে সুরে বাক্যালাপ হোক। বন্দিনী রাজকন্যা তাই আমায় ডাকে সুরের টানে, নন্দন কাননে নয় অচেনা কোনো অভিযানে। অসহায় রাজকন্যা তার অভিলাষ জাগায় আশা, পৃথিবীকে চিনতে চাইছে আজ ব্রাত্য বাংলা ভাষা। লা 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 ও লা 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 লা। আজকে অন্য একটা ব্যাপারে এক্ষুনি বলতে চাই, না বললে আবার যদি ভুলে যাই, কাজেই সেই রিস্ক নেওয়া যায় না। আগে সপ্তাহেই বলেছিলাম যে 22 তারিখে মানে আগামীকাল প্রকাশিত হচ্ছে আমার নতুন উপন্যাস ব্রহ্ম ঠাকুরের নতুন অ্যাডভেঞ্চার ব্রহ্মগুল। এটা আসতে চলেছে আগামীকাল মানে 22 তারিখে রাত ঠিক 9টায় মীর আফসার আলীর যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানে ওরা একটা অনুষ্ঠান করে থাকে, যে অনুষ্ঠানের পোশাকি নামটা হচ্ছে গপ্পমীরের ঠেক। সেই গপ্পমীরের ঠেকেই নতুন গল্প হিসেবে পড়ে শোনানো হবে ব্রহ্মগুল। যদিও এই উপন্যাস কিন্তু এর আগে কোথাও প্রকাশিত হয়নি, সম্পূর্ণ অপ্রকাশিত একটা উপন্যাস। তোমরা সবাই যারা আমার তৈরি করা ব্রহ্ম ঠাকুর এই চরিত্রকে ভালোবাসো, এরিক দত্তকে ভালোবাসো, আশ্চর্যকে নিয়ে যারা ভাবো যে আশ্চর্য এরপরে কি করতে চলেছে, তাদের সবার জন্য একটা দারুণ আনন্দের খবর এটা, ঠিক তো? আমার জন্য এটা খুবই আনন্দের। তবে একটা ছোট্ট দুঃখ বলবো নাকি খটকা, সেটা অবশ্য আছে। গপ্পমীরের থেকে যারা এটাকে পড়ে শোনানোর দায়িত্ব নিয়েছে, তারা কিছু কিছু অংশ হয়তো দৈর্ঘ্যের কারণে বা আরেকটু ছিমছাম করবার জন্য কেটে বাদ দিয়ে দিয়েছে। তা আমার তো লেখক হিসেবে সবকটা অংশই ভালো লাগে, কাজে আমার একটু যে দুঃখ হচ্ছে না তা নয়। তবে আবার কৌতূহল প্রচণ্ড, একটা সাসপেন্সে আছি। প্রিয় বন্ধু মীরের উদ্যোগে হচ্ছে আর একজন খুবই ঘনিষ্ঠ বন্ধু দীপাঞ্জন ঘোষ, যে আরজে দ্বীপ এই নামেই বেশি পরিচিত। সে আছে আমার উপন্যাসের এই নাট্যরূপের নির্দেশকের ভূমিকায়। কাজেই প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, নিশ্চয়ই খুব ভালো করবে ওরা। আর যারা এরপরেও খুব দুঃখ পাচ্ছ পুরোটা শুনতে পাবে না বলে, তাদের বলি আমি তো আছি। রূপমন্দা রক্সের এই আসরও আছে, এটাকে কিন্তু কাজে লাগানো যাবে। আমি এর আগেও ব্রহ্মগুল থেকে একটা অংশ পড়ে শুনিয়েছি, যেখানে লতিকা সুব্রমণিয়াম এবং ব্রহ্ম ঠাকুরের একটা কনভারসেশন ছিল। ওদের দুজনের মধ্যে এই যে রম্য আলোচনা হয়েছিল, সেটা কিন্তু আগামীকাল যে অ্যাডভেঞ্চার শুনবে তোমরা তাতে নেই। সেরকমভাবেই আর যা যা বাদ পড়ে গেছে, কি বাদ পড়ে গেছে বলো তো? আমি বলছি, ছোট করে লেখক হিসেবেই বলে দিই। সেটা হলো দুজন অ্যাডভেঞ্চার প্রিয় বৃদ্ধ, যারা সবসময়ই বিভিন্ন অভিযানে জড়িয়ে পড়ে। একজন হচ্ছেন ব্রহ্ম ঠাকুর, আরেকজন এরিক দত্ত। এই দুজন এবারেও একটা অভিযানে জড়িয়ে পড়ছেন কাশ্মীরে। এই যে দুজন জড়িয়ে পড়লেন, কিভাবে জড়িয়ে পড়লেন আর কিভাবেই বা জট ছাড়ালেন, সেসব শোনা যাবে পুরোটাই। কিন্তু আরও দুজন বা আরও কয়েকজন মানুষও জড়িয়ে পড়বেন, তাদের নেতৃত্বে থাকবে আশ্চর্য। আশ্চর্য এই অভিযানে জড়িয়ে পড়ল যখন, তখন থেকে কি হলো তা জানা যাবে। কিন্তু কিভাবে আশ্চর্য জড়িয়ে পড়েছিল সেইটুকু অংশ, আহা, আগেই যে বললাম আমিই তো আছি, আমি পড়ে শুনিয়ে দেব তোমাদের সেই অংশে কি কি হয়েছিল। কিছুদিন আগে একটা অংশ পড়ে শুনিয়েছিলাম,
আজকে শোনাচ্ছি কোন অংশ বলছি এক্ষুনি। আমি ব্রহ্মগুল উপন্যাসটা যে অংশ থেকে পাঠ করছি সেখানে সংলাপ শুরু হয়ে যায় কোনো নামের উল্লেখ না করে, মানে একটা সংলাপ তারপরে আরেকটা সংলাপ তারপরে আরেকটা ডায়ালগ এরকমভাবে চলতে থাকে, ড্যাশ দিয়ে দিয়ে লেখা। মানে লেখক হিসেবে আমার উদ্দেশ্য হচ্ছে সংলাপগুলো পড়লেই লোকে বুঝতে পারবে কে বলছে। আলাদা করে অমুক ব্যক্তি বলছেন এটা লিখবার প্রয়োজন ছিল না ওখানে। কিন্তু আমি যখন রেডিওতে পড়ে শোনাচ্ছি তখন আমাকে তো একটু বলে দিতে হবে যে কে বলছেন। সেটা আমি যতক্ষণ না ব্যাপারটা স্পষ্ট হচ্ছে ততক্ষণ বলে দিচ্ছি। এটা কিন্তু লেখায় নেই। প্রথম কথাটি বলছেন পরিচালক ভবতোষ লাহিড়ী, আর বলছেন যাকে, হ্যাঁ তোমরা ঠিকই আন্দাজ করেছ, আশ্চর্য, যে একজন স্বনামধন্য চিত্রাভিনেতা, এমনকি পরিচালনাতেও যার একটা মোটামুটি নামডাক রয়েছে। তো আশ্চর্যকে ভবতোষ লাহিড়ী বলছেন, আশ্চর্য তোমায় একটা দুরন্ত গান শোনাই। গানটার বেসিক ডেমো অ্যাপ্রুভ করলাম একটু আগেই, লিরিকটা নিয়ে এলাম, সুরটা কিন্তু মনে আছে, শুনে বলো কিন্তু কেমন লাগছে। তোমার গিটারটা কোথায়, একটু নিয়ে এসো তো, তুমি কিন্তু বাজাবে, আমি গাইব। আমি বাজাবো? আচ্ছা, এটা আশ্চর্য বলছে আমি বাজাবো? গানটার কর্চাট আছে ভবাদা? আরে বাবা নিয়ে এসো না, শুনে শুনেই বাজিয়ে দেবে একটু। অনেকদিন পর পরিচালক ভবতোষ লাহিড়ী এসেছেন আশ্চর্যের বাড়িতে। রাত হয়েছে বেশ, একটু আগে আজ সন্ধ্যেতেই তার নতুন ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে একটা মিটিং শেষ করেই এসেছেন। কিন্তু শব্দটা এত বেশি ব্যবহার করছেন বোঝাই যাচ্ছে নতুন গানটা নিয়ে ভীষণ উত্তেজিত। এটা তার পরিচিত মুদ্রাদোষ। ভবতোষ লাহিড়ী হেড়ে গলায় গান ধরলেন। আচ্ছা, আমার এখনকার শ্রোতাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি এই গানটা ধরলে খুব একটা হেড়ে গলায় হবে না, আমার পরিচিত সুরেই এই গানটা তোমরা সবাই শুনেছ, কাজেই আমি ওই চেষ্টাটা করছি না, এটা একটু কল্পনা করে নেওয়া হোক। ভবতোষ লাহিড়ী হেড়ে গলায় গাইছেন, পৃথিবীর ছাতে বোবা নিরাশাতে কাঁদে মৃতদেহ, অথবা জেগে ওঠে হাসে একজোটে অচেনা সময়। খুকি তা জানে না, খবর রাখে না, খুকি উদাসীনা, খোলা সে জানালাতে প্রহরী চাঁদের আলো ঢাকেকে ছায়া হয়ে। আশ্চর্য প্রশংসা করল গানটার, তারপর বলল, আপনি তো আমায় আপনার ছবিতে নেওয়া বন্ধই করে দিয়েছেন ভবাদা। কি বলছো হে? গত ছবিটাই নিতে পারিনি, সুইটেবল রোল ছিল না বলে। তুমি তো জানোই খুবই এক্সপেরিমেন্টাল ভেঞ্চার ছিল ওটা। তাছাড়া হিন্দি ছবি, প্রযোজকের চাপও কিন্তু ছিল বোম্বের লোকজনকে কাস্ট করবার। এবার তাহলে বাংলা কমার্শিয়ালে ফিরছেন, ঘরের ছেলে ঘরে ফেরত। ভবতোষ লাহিড়ী উঠে দাঁড়ালেন, মুখটা হাসি হাসি, ঘরময় একটু পায়চারি করে নাটকীয়ভাবে আবৃত্তি করে উঠলেন, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু দিগন্তে বিলীন। ছুটেছে ঘোড়া, উড়েছে বালি, জীবন স্রোত আকাশে ঢালি, হৃদয় তলে বহ্নি জালি, চলেছি নিশিদিন। বর্ষা হাতে ভরসা প্রাণে সদাই নিরুদ্দেশ, মরুর ঝড় যেমন বহে সকল বাধাহীন। বুঝলে আশ্চর্য, এই যে বর্ষা হাতে বলেছেন কবি, এটাই কিন্তু আমার পরের ছবির মূল গল্প। না হে, বাড়ি চট করে ফিরছি না। হিন্দির পর এবার কিন্তু আরও বড় স্কেলের ছবি ভেবেছি, বিষয়টা আন্তর্জাতিক। প্রথমে কিন্তু ভেবেছিলাম ইংরেজিতে করব, পরে ভাবলাম বাংলাতেই করি। আপাতত 4টে নাম ভেবেছি, কোনটা রাখবো তোমাকেই বেছে দিতে হবে। পিতা পরম গুরু, পাঁজরে রক্তের দাগ, পৃথিবীর ছাতে বোবা নিরাশাতে, প্রভুর রক্তমাখা বল্লম। প্রযোজক কিন্তু মার্কিন স্টুডিও, একটা ইংরেজি ভার্সনও ডাব করা যেতে পারে। তোমাকে আলবাত চাইছি এই ছবিটাতে, তবে এবার কিন্তু তোমায় চাইছি মূলত পরিচালনায় সহকারী হিসেবে। চরিত্রও একটা করবে অবশ্যই, তবে সেটা কিন্তু তুমি নিজেই বেছে নেবে। আরে বাস ভবাদা, দারুণ ব্যাপার তো, কৌতূহল হচ্ছে খুব, একটু খুলে বলুন না। শোনো তাহলে। ভবতোষ লাহিড়ী আরাম করে বসলেন। একদম গোড়ার থেকেই শুরু করি। আমার গত হিন্দি ছবিটা, মানে যেটার নাম পাপি পেট কা সওয়াল, তাতে একটা চরিত্র ছিল দ্য পাঠান ফ্রম পাঠানকোট। সেটা কিন্তু খুব প্রশংসা পেয়েছে চারিদিকে। গত বছরের শেষ দিকে কিন্তু হুট করে একটা ইনভিটেশন পেয়ে গেলাম
খুবই প্রেস্টিজিয়াস আফগান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, পাঠান চরিত্রটার কানেকশনে, বুঝলে না? ওরা জানালো আমার যাতায়াত, থাকা, খাওয়া সব খরচ কিন্তু ওরাই বহন করতে রাজি আছে। পাপি পেটের স্পেশাল স্ক্রিনিং হবে। আমাকে কিন্তু ছবি দেখানোর পরের দিন একটা সেমিনারেও অংশ নিতে হবে, ভারতীয় সিনেমা সংক্রান্ত আলোচনায়। আমি কিন্তু রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেলেন এক কথায়, কিন্তু কিন্তু করলেন না? এতে কিন্তু কিন্তু করবার কি আছে? আমি সব কথায় অত কিন্তু কিন্তু করি না। ও আচ্ছা, আমার বেশি কিন্তু বলা নিয়ে লেগ পুলিং হচ্ছে। ঠিক আছে, সতর্ক হয়ে কিন্তু কমিয়েই গল্পটা বলছি তোমায়। ভবতোষ লাহিড়ী কিন্তু বাদ দিয়ে কথা বলবার প্রস্তুতিতে আঙুল মটকালেন 2 হাতে। তার চোখ পিটপিট করে উঠল টেনশনে। তারপর দম নিয়ে বলতে শুরু করলেন, আফগানিস্তানে ফেস্টিভ্যাল হবে হবে, কিন্তু এখানে কিন্তু বলতেই হচ্ছে। কিন্তু হঠাৎ কি হলো বলো তো? আবার শুরু হয়ে গেল তালিবানদের ঝামেলা। আমি বলি তালিবান নয়, তালিব্যান। এক তালিতে এটা ব্যান, সেটা ব্যান। ফিল্ম ফেস্টিভ্যালের কর্তারা আমায় চিঠি লিখে বললেন যে তারা আফগান ফিল্ম ফেস্টিভ্যাল করবেন ঠিকই, তবে অন্য একটা সুন্দর লোকেশনে ব্যাপারটা কিন্তু আবার কিন্তু বলে ফেললাম, সরিয়ে নিয়ে যাচ্ছেন। লোকেশনটা হলো আফগানিস্তান থেকে পামির মালভূমি পেরিয়ে কিরগিজস্তানের ওস শহরের দিকে চলে গেছে যে বিস্তীর্ণ করিডর, যার নাম হলো হেরোইন হাইওয়ে। সেই হাইওয়ের উপরেই একটা ছোট্ট লোকালয়। আমার তো শুনেই NH7 মিউজিক ফেস্টিভ্যালের কথা মনে পড়ে গেল। তুমি তো জানোই বোধহয় আমাদের দেশের এই মিউজিক ফেস্টিভ্যাল কিন্তু সরি এগেন ফর দ্য কিন্তু, প্রথমবারের আয়োজনের স্মৃতিতেই 7 নম্বর ন্যাশনাল হাইওয়ের নামেই নিজেদের নাম রেখেছিল। বাবাদা খুব ভালো বলছেন, চোখ পিটপিট করাটা একটু বাড়ছে ঠিকই, কিন্তু 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 করবার ব্যাপারটা সত্যিই কমছে। আর মাঝে মাঝে কথার তোরে কিন্তু বলে ফেললেও সরি বলবার দরকার নেই। ওকে, বলে যান। যা বলেছ, কিন্তুটা সত্যি কমাতে হবে এবারে। ইংরেজিতে ইন্টারভিউ দিতে গিয়েও কিন্তু বলে ফেলি। চোখ পিটপিটানিটাও কমাতে হবে। টিভিতে খুব খারাপ লাগে, ক্যামেরাম্যান আবার বদমাইশি করে চোখ পিটপিটানিটা ক্লোজ আপে ধরে। যাই হোক, শোনো, হেরোইন পাচারের জন্য কুখ্যাত এই হাইওয়ের ঠিকানাতেই শেষ পর্যন্ত ফিল্ম ফেস্টিভ্যালটা হলো। আমিও গেলাম। ফেস্টিভ্যাল দেখব কি, আমি তো জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য দেখেই পুরো ফিদা। বুঝলে আশ্চর্য, কি যে একখান জায়গা! পৃথিবীর বৃহত্তম মালভূমি, পরিষ্কার নীল আকাশ, সবুজ পাহাড়ি ঢেউ খেলানো জমিতে শয়ে শয়ে ভেড়ার পাল, চারদিক ঘিরে রেখেছে বিশাল বিশাল পাহাড় নয়, পর্বতমালা। আলাদা করে কিন্তু কিন্তু বাদ চিনিয়ে দিল ওখানকার কেউ কেউ, কোনটা তিয়ানসান, কোনটা কারাকোরাম, কোনটা হিন্দুকুশ, কোনটাই বা হিমালয়। আর বলল পামির মালভূমিকে এই জন্যই ডাকা হয় পৃথিবীর ছাদ এই নামে। পৃথিবীর ছাদ? ও তাই বুঝি যে গানটা গাইলেন তার প্রথমেই পৃথিবীর ছাদ? তা নয় তো কি, দারুণ ব্যাপার। ওখানে বসেই তো গপ্পের আইডিয়াটা পেলাম, সেটাই বলছি এবার। আমার সিনেমা পাপি পেট তো দেখানো হলো, হল ভর্তি লোকে স্ট্যান্ডিং ওভেশন পেলাম। পরের দিন সেমিনারও হলো। সেমিনারটা যখন প্রায় শেষের পথে, হঠাৎ দেখি একজন বুড়ো মতন লোক কিন্তু এগিয়ে আসছেন আমার দিকে। মুখ ভর্তি খোঁচা খোঁচা পাকা দাড়ি, কালো চশমা, একটু অসুস্থ খামখেয়ালি চেহারা। এসে বললেন, হাই, মাই নেম ইজ সিকান্দার। I am sorry that I missed your film yesterday. I guess it is a docu-feature on puppets. Well, I have a keen interest on that subject and your country as well, the land of Tagore. আমি বললাম, আপনি বুঝতে ভুল করছেন। আমার ফিল্মের নাম পাপি পেট কা সওয়াল। এর সঙ্গে পাপেট মানে পুতুল নাচের কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, আমি বিশ্বকবি রবি ঠাকুরেরই দেশের লোক, এই কথাটা একদম ঠিক। ভদ্রলোক থতমত খেলেন, তারপর সামলে নিয়ে বললেন, হা হা, আমারও বুঝতে একটা ভুল, আপনারও তাই, ইটস আ টাই। আমি আসলে রবীন্দ্রনাথ না, আমার এক বন্ধুর কথা বলছিলাম। আমার সেই পুরনো বন্ধুর নাম হলো ডক্টর ব্রহ্ম ঠাকুর। তিনি একজন আশ্চর্য মানুষ এবং আপনারই মতো ভারতীয়। রূপম অন দ্য রক্স প্রেজেন্টেড বাই কংক্রিট ও উনো সিমেন্ট এই অনুষ্ঠানের দুটো খুব জনপ্রিয় পুরস্কার আছে। তার মধ্যে একটি পুরস্কারকে সত্যিই জনপ্রিয় বলা যায়, আর অন্য পুরস্কারকে কতটা জনপ্রিয় বলবো সেটা নিয়ে সংশয় কিন্তু বেশ ভালো মতোই আমার মনের মধ্যে জমা হচ্ছে।
কারণ সেই পুরস্কারটা আছে বটে, কিন্তু সেটা অর্জন করবার দিকে কারোরই খুব একটা চেষ্টা আমার চোখে পড়ে না। মাঝে মাঝে বেশ পাগলামি হয়েছে সেটাকে ঘিরে, সেসব আমরা সবাই জানি, না জানলে আবার মনে করিয়ে দেব। তবে তার আগে যে পুরস্কারটা গতবারের এপিসোডে জিতে নিয়েছে অরিজিৎ লাহিড়ী, সেই পুরস্কারের নামটা শুনে নি। ROTR Uno Letter of the Week। গত সপ্তাহেই পুরস্কার প্রাপ্ত হয়েছে এই চিঠি, অরিজিৎ লাহিড়ীর লেখা এই চিঠি, কিন্তু গতবারে সময় পাওয়া যায়নি। অতএব চিঠিটা পাঠ করছি এই সপ্তাহে। অবশ্য আমার উপন্যাস ব্রহ্মগুলের মতোই এটাও পুরো পাঠ করে শোনানো যাচ্ছে না, দৈর্ঘ্যের কারণেই মূলত। বেশ বড় চিঠি। যে অংশটা পড়ে শোনাচ্ছি না সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ, একটা পুরনো স্মৃতিচারণ ছিল, তারপরে ইংরেজিতে লেখা একটা কবিতাও ছিল, খুবই ভালো, কিন্তু আমাদের অনুষ্ঠানের জন্য একটু বেশি দীর্ঘ। যতটা পড়ে আজকে শোনাবো সেই অংশটাও কিন্তু কম দীর্ঘ নয়, কিন্তু এর মধ্যে আমি আর কোনো কাটছাট করব না। চিঠিটা পড়া যাক। বড় হয়েছি এখন, বুড়ো হতে কিছু বাকি। স্মৃতি মেদুরতা আমার বেশ অসহ্যই লাগে, কিন্তু বইমেলা এলে এই দুঃখের স্মৃতির থেকে অনেক বেশি করে মনে পড়ে যায় তোমার কথা। তোমার গান বইচোর তো এখন বিখ্যাত, সেই গানও রেকর্ডবদ্ধ হলো বইমেলা উপলক্ষেই আমার চোখের সামনে। বইমেলাকে কেন্দ্র করে তোমার স্মৃতিচারণামূলক লেখাগুলো এবং কিছু সাক্ষাৎকারের অংশবিশেষ পড়তে আমার খুব ভালো লাগে। তোমাকে 2014-তে বাংলা রক ম্যাগাজিনের স্টলে প্রথমবার গানের অনুষ্ঠানের বাইরে দেখে ম্যাগাজিনের সংখ্যায় তোমার সই নেওয়ার পর আমি আমার তখনকার বিশেষ বান্ধবীর গান তোমাকে শোনানোর উপায় জানতে চেয়েছিলাম। তুমি সিঙ্গাড়া খেতে খেতে অর্পণকে দেখিয়ে দিয়েছিলে। তারপর কাট্টু 2020। এর মাঝে আমাদের আরও বারতিনেক বইমেলা কেন্দ্রিক দেখা হওয়ার কথা, আর এখানে লিখে চিঠির ওজন বাড়িয়ে লাভ নেই। চিঠির বাইরে বেরিয়ে একটা ফুটনোট। অরিজিৎ লাহিড়ী এতক্ষণে বুঝতে পেরেছে যে প্রচুর লিখেছে সে অবশ্য জানতো না তার চিঠির 50% কাঁচি হয়ে যাবে। চিঠিতে ফিরি। আমি অ্যালবামের সিডি সংগ্রহের লম্বা লাইনে দাঁড়িয়ে আমি আর আমার স্কুলের জুনিয়র ডক্টর মনীষী। তুমি আমার সিডিতে সই করে দিতে দিতে বললে, অরিজিৎ, তোর লেখায় তুই যেদিন থাকবি সেই দিন তুই তোর সেরা লেখাটা লিখবি, একদিন তুইই লিখবি। আমার তখন বেশ মন খারাপ ছিল। আমার খুব প্রিয় সঙ্গীত বিষয়ক পত্রিকায়, শ্রোতাদের বুঝিয়ে দিই, অরিজিৎ যে সঙ্গীত বিষয়ক পত্রিকার কথা বলছে তার নাম বাংলা রক ম্যাগাজিন। আমার খুব প্রিয় সঙ্গীত বিষয়ক পত্রিকায় একজন বিশিষ্ট সঙ্গীত প্রতিভার শতবর্ষ উপলক্ষে একটি লেখা প্রকাশ করবার সুযোগ নিজের সৃজনশীল অদক্ষতার কারণে নষ্ট হয়ে যাওয়ায় তোমার ওই কথাগুলো আমার ভেতরে যে কিভাবে আগুন জ্বালালো তা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। তারপরের 5 বছরে নিশ্চয়ই লেখালেখিতে কিছুটা উন্নতি করতে পেরেছি। আগুন এখনও জ্বলছে। আমার কিছু লেখা তোমার পরামর্শ প্রশ্রয় সবকিছুই পেয়েছে এবং সেই লেখাগুলো পরবর্তীতে অন্যান্য মহলেও প্রশংসিত হয়েছে। কিছু লেখার কপালে জুটেছে তোমার রাম ধমক। সেই সব লেখার জন্য তিরস্কারী সেই আগুনটা আমার ভেতরে জ্বালিয়ে রেখেছে। জীবনের প্রথম দেখা আগুন ঝলসানো অক্ষরমালার চিতা যেখানে জ্বলেছিল তোমার জন্য এবং আরও কিছু প্রিয় মানুষের জন্য, আজ সেই বইমেলাকে আর নিছক চোখে দেখা প্রথম অগ্নিকাণ্ড হিসেবে মনে রাখতে হয় না। এর জন্য তোমাকে ভালোবাসার থেকে বেশি আর কিছু আমার দেওয়ার নেই। তুমি আমার শ্রদ্ধা আর ভালোবাসা নিও। উত্তরপাড়া থেকে অরিজিৎ লাহিড়ী। অরিজিৎ, তোমার চিঠিটা পড়লাম, একটা অংশ আরেকবার পড়ে শোনাচ্ছি, কারণ সেই অংশটা কি সংক্রান্ত সেটা হয়তো শ্রোতারা বুঝতে পারেনি, এইবার তাদের বুঝিয়ে দেব। অংশটা হলো, জীবনের প্রথম দেখা আগুন ঝলসানো অক্ষরমালার চিতা যেখানে জ্বলেছিল তোমার জন্য এবং আরও কিছু প্রিয় মানুষের জন্য, আজ সেই বইমেলাকে আর নিছক চোখে দেখা প্রথম অগ্নিকাণ্ড হিসেবে মনে রাখতে হয় না। এই অংশটায় অরিজিৎ তুমি লিখেছ তোমার বইমেলা দেখার প্রথম অভিজ্ঞতার কথা। তুমি বইমেলা দেখতে এসে দেখেছিলে বইমেলায় আগুন ধরে গেছে। সাংঘাতিক সেই বর্ণনা, কিন্তু খুবই দীর্ঘ চিঠির জন্য সেই অংশটা পড়ে শোনানো গেল না,
তুমি আমার খুব প্রিয় পছন্দের লেখক। তোমার লেখা আমায় মুগ্ধ করে। তুমি আমার একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলে, যেটা আমার সাক্ষাৎকারের যে বিশেষ সংকলন প্রকাশিত হয়েছে সেই খোড়ো আমার ফসিল এই বইতে সংকলিত হয়েছে। আমার ধারণা অনেকেই সেই বই পড়েছে, তোমার নেওয়া সাক্ষাৎকারও পড়েছে, এবং এখন তারা হয়তো রিলেট করতে পারছে যে কে এই অরিজিৎ লাহিড়ী। সবাইকে জানাই, অরিজিৎ দীর্ঘ সময় ধরে একটা বিখ্যাত পত্রিকার অনলাইন সংস্করণের সম্পাদক হিসেবে কাজ করেছে। রূপম অন দ্য রক্স প্রেজেন্টেড বাই কংক্রিট অনু সিমেন্ট জনপ্রিয় অনুষ্ঠানের খুবই জনপ্রিয় একটা পুরস্কার, সেটা হলো সেরা চিঠির পুরস্কার, যেটা এর আগেই গত সপ্তাহে সেরা চিঠির যে প্রেরক এবং লেখক সেই অরিজিৎ সেই পুরস্কার গ্রহণ করেছে। সেই পুরস্কার বাড়ি নিয়ে যাবে কি করে? পুরস্কার প্রাপ্তির উপায়টা হলো, পুরস্কার সংগ্রহ করতে তোমার মোবাইল নম্বর ইমেল করো rotr@friendsfm.in এবং টিম ফ্রেন্ডস এফএম যোগাযোগ করে নেবে তোমার সাথে। আরেকটা পুরস্কারও তো আছে, যেটা নেবার জন্য কারো খুব একটা উদ্যোগ বা প্রচেষ্টা চোখে পড়ছে না। সবাই কি এই পুরস্কারটা ভুলেই গেছে? এটাকে বরং বলি যে এমন একটা জনপ্রিয় পুরস্কার যেটা অনেক দিন ধরেই তার জনপ্রিয়তার কোনো প্রমাণই দিতে পারছে না। পুরস্কারটার নাম হলো ROTR UNO ফ্যান অফ দ্য উইক। আর এই পুরস্কারটা পাওয়ার উপায়টা আসলে খুবই খটোমটো। প্রথম থেকেই আমি বলে এসেছিলাম যে এরকম পুরস্কার রেখো না বাবারা, কিন্তু যা হবার তাই হয়েছে। পুরস্কার চালু হয়ে গেছে এবং মাঝে মাঝে কেউ কেউ 3-4টে শব্দে আমাদের এই অনুষ্ঠানের মহিমা কীর্তন করে এই পুরস্কার জিতেও নিয়েছে। পাগলামিও যে কিছু কিছু হয়েছে তার উল্লেখ আগেই করেছিলাম। যেরকম শেষ যেবার এই পুরস্কারটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছিল শুভশীলকে। সে যে 3-4টি শব্দ বা 5টি শব্দ লিখেছিল সেগুলো ছিল রূপম স্যার, আই লাভ ইউ, জয়রক। সব মিলিয়ে কটা শব্দ? 1, 2, 3, 4, 5, 6, 7টা শব্দ, কিন্তু তার মধ্যে রূপম স্যারটা আমরা সম্বোধন হিসেবে সরিয়ে রেখেছিলাম। আই লাভ ইউ, জয়রক এগুলো স্লোগান কিনা সেই নিয়ে সৌভিক আর আমার মধ্যে স্টুডিওতে প্রচুর বাকবিতণ্ডা হয়েছিল। আমি অবশ্য বেশ ভালো মতোই পুরস্কার প্রাপক শুভশীলের পক্ষে সওয়াল করেছিলাম। শুভশীল এরপরেও আমাকে আরেকটি স্লোগান লিখে পাঠিয়েছে, কিন্তু ওকে যেহেতু একবার পুরস্কার দেওয়া হয়ে গেছে কাজে আর পুরস্কার দেওয়া যাচ্ছে না। এই স্লোগানটি হলো, আমি তোমায় ভালোবাসি বাবা। এটা কি তুমি স্লোগান বললে? না না, ওরকম ভাবে প্রথমেই একটা নেতিবাচক জায়গা থেকে বলিস না। এটাই কিন্তু একটা আদর্শ স্লোগান হয়ে দাঁড়াতো যদি আন্তর্জাতিক পিতৃদিবসে ধর এটা তুই পেলি। এটা একটা চিঠির মাধ্যমে এসে পৌঁছলো এবং সেই চিঠিটা পাঠানো হলো ইন্টারন্যাশনাল ফাদার্স ডেতে। তাহলে কিন্তু আমি তোমায় ভালোবাসি বাবা এটাকে আমরা পুরস্কার দিতে একদম বাধ্য থাকতাম। কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে তারিখটা মেলেনি। তারিখটা মোটেই আন্তর্জাতিক পিতৃদিবসের ছিল না, এবং আজকের তারিখটাও দেখ না, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর সাথে পিতৃর কোনো সম্পর্ক নেই। আচ্ছা রূপম দা, হ্যাঁ আমি তোমাকে দুটো লাইন শোনাচ্ছি, এটা কি স্লোগান স্লোগান লাগছে? হ্যাঁ, আমি তো স্লোগানের মহাবিচারক। হ্যাঁ বল বল। স্লোগান লিখতে ভয় লাগছে নাকি পাচ্ছ লজ্জা? মগজ চর্চা তীব্র হোক, চাগিয়ে সব মজ্জা। এটা অসাধারণ তো। মানে এটা কি এক্ষুনি এসে পৌঁছল? তুই লিখলি এটা? ও আচ্ছা, আমি তাই ভাবছি যে কি করছিস খুটখুট করে। তুই এক্ষুনি এটা তৈরি করলি? ওই আর কি। মানে এটা তো অসাধারণ। মানে এটা আমরা যত স্লোগান পেয়েছি এই অনুষ্ঠানে আজ অব্দি, এটা যদি আমি বলি সেরা স্লোগান, সব স্লোগানের সেরা স্লোগান, তাহলে কি ভুল হবে? শ্রোতাদের জিজ্ঞেস করছি, তাহলে আজকের অনুষ্ঠানে সেরা স্লোগানের প্রাপক কি আমাদের এই সৌভিক ঘোষ? হাততালির মিউজিকটা বাজলো না, তার বদলে এই প্যা প্যা এটা বাজলো। তার কারণ খুবই দুঃখজনক নিয়মাবলী রয়েছে যে আমি কিংবা সৌভিক কিংবা আমাদের এই রেডিও স্টেশন ফ্রেন্ডস এফএম এর সঙ্গে জড়িত কেউ, তাদের এই পুরস্কার দেওয়া যাবে না। এই পুরস্কার প্রাপক হতে গেলে এক্সক্লুসিভলি শ্রোতা হওয়া বাঞ্ছনীয়।
কাজে সৌভিক, এত ভালো স্লোগান তৈরি করেও পুরস্কারটা আমি দিতে পারলাম না, কিন্তু অন্তত একটা কাজ করা গেছে, সবাইকে মনে করিয়ে দেওয়া গেছে যে এরকম একটা পুরস্কার আছে, পড়ে রয়েছে। মাত্র 3-4-5টা শব্দ লিখে পাঠালেই পুরস্কারটা তোমাদের হাতে তুলে দিতে পারি। আরে আই লাভ ইউ, জয় রক, এইসব লিখে পাঠিয়ে লোকে সেরা স্লোগানের পুরস্কার নিয়ে বেরিয়ে গেল, আর তোমরা বাকিরা বসে কি ভ্যারেন্ডা ভাজছ?